স্টুডেন্টসরা দেখে নাও, আজকে আমি বজবজ পিকে হাই স্কুলের ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ কোশ্চেনের সমাধানটা করে দিচ্ছি। তো দেখো, প্রথমে কয়েকটা এমসিকিউ রয়েছে। গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসের অবদান বেশি? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয় হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এবার দেখো, কত চারটে গ্রাফ দেওয়া হয়েছে। এখানে বলছে চার্লস সূত্রের ভিটি লেখচিত্র কোনটি? তার এখানে ভি ক্যাপিটাল টি লেখচিত্র হচ্ছে এটা, এই অপশানটা। আচ্ছা, এবার 4 নম্বর প্রশ্ন, বয়েল ও চার্লস সূত্রে সাধারণ ধ্রুবক রাশি হলো গ্যাসের ভর। ঠিক আছে। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর কোন ধর্ম অপরিবর্তনে থাকে? কম্পাঙ্ক। তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হ্রাস পায়। আচ্ছা, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে কোনটি ধাতব ধর্ম সর্বাধিক? আয়োডিন। আইইউপিএসসি নির্ধারিত নিয়ম অনুসারে 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী থাকা মৌলগুলিকে বলা হয় সন্ধিগত মৌল। তাহলে এমসিকিউগুলো হয়ে গেল 8টা। এবার আসছি দেখো 7টা ভিএসিকিউ কোশ্চেন। মেরুর যদি বায়ুমণ্ডলে মেসোস্ফিয়ারে দেখা যায়, এটা মিথ্যা, আয়নোস্ফিয়ারে হবে। কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাস কোন উপাদানটি না থাকার জন্য কি সুইট গ্যাস বলে? হাইড্রোজেন সালফাইড গ্যাস, H2S। হ্যাঁ, দেখো তারপর একটা অঙ্ক দিয়েছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড শুধু 1 মিনিট চাপে 2 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? ভি ইকুয়াল টু এনআরটি বাই পি। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে ভি ইকুয়াল টু এনআরটি বাই পি হবে। এন দেখো 2 মোল বলেছে, আর এর মান 0.082, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন বসিয়ে দিলাম। 1 অ্যাটমসফিয়ার চাপ মানে পি ইকুয়াল টু 1। এটা পুরো ক্যালকুলেট করলে 44.8 লিটার মতন অ্যান্সারটা আসছে। আচ্ছা, তাহলে এখানে লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান যা বসিয়েছি, পরের প্রশ্ন দেখো, এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস বুক আর এর মান কত চাওয়া হয়েছে? সেটা কিন্তু 8.314 জুল পার মোল পার কেলভিন এটা হবে। দাড়ি কামানোর সময় কোন দর্পণ ব্যবহার করা যেতে পারে? অবতল দর্পণ। উত্তল দর্পণ কোন অবস্থানে সর্বদাই বস্তুকে ক্ষুদ্র? দেখো এই যে প্রশ্নটা, উত্তল দর্পণে তুমি যে কোনো অবস্থানে বস্তুকে রাখো, তার মেরু থেকে শুরু করে অসীম পর্যন্ত সর্বদাই ও ক্ষুদ্র ও সমশীর্ষ অসৎবিম্ব গঠন করবে। ঠিক আছে। আচ্ছা, অবতল দর্পণে মেরু ও ফোকাসের মধ্যে রাখা যায় বস্তুর প্রতিবিম্ব কোথায় গড়ি হবে? দর্পণের পেছনের দিকে। হলো। আচ্ছা, এরপর নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা। দেখো, এরপর দেওয়া হয়েছে দীর্ঘ পর্যায় সারণী মধ্যধাতুগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? 11 নম্বর শ্রেণী। ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলির যোজ্যতা কত? 2, কারণ দ্বিতীয় শ্রেণীতে থাকে তো। একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো। অ্যাস্টাটিন। স্পেলিংটা ঠিকঠাক লিখবে, নাহলে কিন্তু নম্বর কাটা যাবে। মিথেন হাইড্রেট কি? তারও মিথেন হাইড্রেটের সংকেত আর লিখলাম না, তোমরা জানো মিথেন গ্যাসের কঠিন কেলাসাকার যৌগ। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ দুটো প্রয়োজনীয়তা, অনেক কিছু লিখতে পারো তুমি, দুটো লিখতাম, দূষণ রোধ করা, হ্যাঁ, ভবিষ্যতের চাহিদা মেটানোর জন্য কিছুটা রেখে দেওয়া, এইগুলো। ওজন স্তর ধ্বংসের দুটো কারণ, অনেক কিছু আছে, ত্বকের ক্যান্সার হতে পারে, উদ্ভিদের যে বিভিন্ন রকম ধরনের ক্ষতি হতে পারে, ক্ষয়ক্ষতিগুলো, সেগুলো লিখবে। আচ্ছা, বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের বিচ্যুতির দুটো কারণ দেখবে, একটা চাপের সংক্রান্ত, একটা আয়তন সংক্রান্ত, দুটো আছে। আমি এখানে পি আর ভি লিখে দিলাম, তোমরা কিন্তু বইতে ডাইরেক্ট পেয়ে যাবে, এগুলো নিয়ে বিশেষ কিছু বলার দরকার নেই। বেলুনে ফু দিলে আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এটা বলসূত্র প্রযোজ্য হয় না কেন? কারণ হচ্ছে, দেখো বেলুনে যখন তুমি ফু দিচ্ছ, তাতে আয়তন চাপ বাড়লেও বয়েলের সূত্রে কিন্তু ভর স্থির থাকার কথা। ফু দিলে বয়েলের সূত্র বিরোধী হচ্ছে, কারণ এখানে ভর বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। গলীয় দর্পণের মুখ্য ফোকাসের চিত্র সহ সংজ্ঞা এগুলো বইতে আছে, আমি এগুলো নিয়ে আলোচনা করলাম না, তুমি এগুলো সব বইতে ডাইরেক্ট পেয়ে যাবে। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই তো জানো, ঘন থেকে লঘুতে গেলে কি হয়। দেখো, ধরো এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, তাহলে ঘন থেকে লঘুতে গেলে আলোকরশ্মি, দেখো এই যে আমাদের লম্ব যেটা আছে, লম্ব থেকে দূরে সরে যায়। আর চ্যুতিকোণ চিহ্নিত করো, চিত্রে চ্যুতিকোণ, তুমি ধরো আলোকরশ্মিটা তো এখানে যেত, তাহলে এই যে অংশটা, এটা হচ্ছে চ্যুতিকোণ। ঠিক আছে। গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? অবতল দর্পণ, কারণ আলোটা ছড়িয়ে দিতে হবে, আলোক রশ্মিটা ছড়িয়ে যাবে তো। আয়নাইজেশন শক্তি তেজস্ক্রিয় ধর্মের মধ্যে কোনটি পর্যায়গত ধর্ম নয় এবং কেন? তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম নয়, কারণ হচ্ছে কি, তেজস্ক্রিয়তাটা পর্যায়গত ধর্ম নির্ভর করে ইলেকট্রন সংখ্যার উপর, আর তেজস্ক্রিয়তা নির্ভর করে হচ্ছে তার কেন্দ্রকের নিউট্রন ও প্রোটন সংখ্যার উপর, তাই এটা কখনোই পর্যায়গত ধর্ম নয়। পর্যায়গত ধর্মটা সাধারণত ইলেকট্রনের উপর নির্ভর করে। আচ্ছা, এক্স মোলে পারমাণবিক সংখ্যা 14 হলে মূলটি আধুনিক পর্যায়ের সাথে কোথায় অবস্থিত? দেখো, আগে 14টা ভাঙিয়ে নাও, কে এল এম করে 2 8 4, তাহলে এটা তৃতীয় পর্যায়, এবং 4 যখন তার মানে এটা হচ্ছে তোমার ওই 14 নম্বর গ্রুপে অবস্থিত। ঠিক আছে, তাহলে 14 যেহেতু হয়ে, তাহলে 2 8 4 হলে এটা 14 নম্বর গ্রুপে অবস্থিত হবে। আচ্ছা, এবার লাস্টের দিকে চলে আসছি, এবার আর বিশেষ কিছু সব বড় প্রশ্ন।
মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো, তো সোজা তোমরা জানো, লিখতে পারবে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে শূন্য অস্তিত্ব ছিল না, কারণ কি সেই সময় যে শূন্য শ্রেণীতে যে গ্যাসগুলো থাকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এই গ্যাসগুলো তখন আবিষ্কারই হয়নি, তাই অস্তিত্ব ছিল না। তো কথা জানো, বইতে রয়েছে। এরপর বড় প্রশ্ন দেখো, এগুলো আমার কিছু বিশেষ বলার নেই, আমি লাস্টের দুটো অঙ্ক করে দিয়েছি যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা করো, এগুলো সোজা গুলো দর্পণে আর ইকুয়াল টু 2f, তুমি যেটা ইচ্ছা লিখতে পারো। উত্তল দর্পণ লেখো, অবতল দর্পণের জন্য লেখো, যেটার জন্য প্রমাণ করতে পারো। তারপরে দেখো এই যে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এটাও আশা করি পারবে। এইখানে দেখো এই যে বক্রতা, অবতল দর্পণের বক্রতা কিন্তু ফোকাস ধরে রাখলে, এটা তো বইতে আঁকা আছে, আমি আঁকলাম। দেখো এর ছবিটা একটু মোটামুটি ছোটো করে এঁকেছি, চিত্রের সাহায্য দেখাতে বলেছে এটা। তাহলে এক্ষেত্রে দেখো এটা ছবিটা উল্টো হয়েছে, সৎ হবে, একটু বিবর্ধিত হবে, এখানে অতটা ভালো বোঝাতে পারিনি, সাইজে বড় হবে এবং সি এর থেকে দূরে। দেখো এখানে সি থেকে দূরে হয়েছে, দেখেছো? বস্তুটাকে দেখো রাখা হয়েছে কোথায়, সি আর এফ এর মাঝখানে, তাই তো বলা হয়েছে। বক্রতা কিন্তু ফোকাসের মধ্যে রাখা হয়েছে। এরপর হবে সদ, উল্টো, বিবর্ধিত এবং সি এর থেকে দূরে। আর লাস্ট যে অঙ্কটা দিয়েছে দেখো ভালো করে, এটা 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের সামনে 15 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়। দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বস্তুটা হলে প্রতিবিম্ব দৈর্ঘ্য কত হবে? এই 10 সেন্টিমিটার কোনো কাজেই লাগবে না আমার, এই 10 সেন্টিমিটার কোনো কাজেই লাগবে না। কারণ দেখো অবতল দর্পণ যেহেতু, তাহলে ভি ইকুয়াল টু -30 আর ইউ ইকুয়াল টু -15 হয়, তাহলে এমটা হবে হচ্ছে কি -v/u, তাহলে দেখো -2 আসছে। এবারে এম ইকুয়াল টু আবার I/o, আই হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর ও হচ্ছে বস্তু দৈর্ঘ্য। আর VIUটা কি, দেখো ভিটা লিখেছি, ভি হচ্ছে গিয়ে এই যে বস্তুটাকে বস্তুর দূরত্বটা হচ্ছে ইউ আর প্রতিবিম্ব দূরত্বটা হচ্ছে ভি। তাহলে এই ফর্মুলা যে আমরা বিবর্ধনটা বার করে নিলাম -2, মাইনাস হচ্ছে কি উল্টো হবে যেহেতু, সেই জন্য বিবর্ধনটা -2। তাহলে এম ইকুয়াল টু I/o, আই হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, ওটা হচ্ছে বস্তু দৈর্ঘ্য, যা মার্ক করে দিয়েছি। তাহলে এখানে দেখো I/oতে -2 বসিয়ে আইটা বার করতে হবে, আর ওটা হচ্ছে 2, কোনাকুনি গুণ করে দেখো আইটা আসছে 4 সেন্টিমিটার। মাইনাস আসছে মানে হচ্ছে উল্টো প্রতিবিম্ব হবে, কিন্তু বিবর্ধিত প্রতিবিম্ব হবে, আর প্রতিবিম্বের দৈর্ঘ্যটা হবে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে মোটামুটি কোশ্চেন আনসারগুলো ভালো করে দেখে নিও, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো।